তুষি উদ্বিগ্ন হয়ে বলল, কেন অয়ন ভাই কি বলেছে কাল? ওসব বাদ দাও না, বিয়েতে যাচ্ছ না? হ্যাঁ, সবাই যাচ্ছে। অয়ন ভাইয়ের কথা তো কিছু জানতে পারছি না। ফোন করনি? লজ্জা করছে। তুষি উল্টো ঘুরে ছুটে গেল অমনি। কথাবার্তা ছাড়া এমন করায় একটু অবাক হলো ইউষা। তবে মেয়েটা ফিরে এলো ঝড়ের মতো। নিজের চকচকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, আমার ফোন থেকে কল দাও। ইউষা তাজ্জব হয়ে বলল, এ কি, এত দামি ফোন ভাইয়া দিয়েছে? তুষি মাথা নোয়ালো লাজে। ফেপে ওঠা দুগাল নিয়ে আস্তে করে বলে, কবে দিল? আমাকে তো বলোইনি। সেই আমার অ্যাক্সিডেন্টের দিন কিনে দিয়েছিল। ওনার কাছে ছিল মনে হয়। ওই দিন যখন ওনার ঘরে গেলাম তখন বের করে দিয়েছিল। কিন্তু অনেক কঠিন জানো, আমি কিছু কিছু জিনিস বুঝতে পারছি না। সে না হয় আমি বুঝিয়ে দেব, তুমি অয়ন ভাইকে কলটা করো না। তুষি আটকে উঠল, বলল, ওরে বাবা, না না, তুমিই কল দাও। আর কথা শেষ করে নাম্বারটা ডিলিট করে দিও কেমন? উনি না হলে রাগ করবেন। ইউষা দুই ভ্রু উচালো। বাবা, আজকাল বরের রাগ নিয়েও তুষি ভাবছে। তুষি তাহলে ভালো বউ হচ্ছে? তুষি লজ্জা লজ্জা ভাব করে ওড়নায় আঙ্গুল পেঁচালো, বলল, একটা কথা তো সত্যি, আমার জীবনে আজ রঙিন যা কিছু আছে সব ওনার জন্য পাওয়া। ইউষা হাসলো, পরপর বলল, কিন্তু এটা থেকে কল দিই বা আমারটা, একই তো কথা তুষি। আমার যে অয়ন ভাইয়ের সাথে কথা বলতে লজ্জা লাগছে। তুষি চটে গেল, ফোনটা ছো মেরে নিয়ে বলল, তাহলে দিতে হবে না। বেশি লজ্জা করলে মুখে ঘোমটা দিয়ে বসে থাকো, অয়ন ভাই এসে তুলে নেবেন। বেনুনির ঝাপটা ঘুরিয়ে চলে গেল ও। ইউষা ঠোঁট উল্টে ধপ করে বসে পড়ল বিছানায়। তখনই কানে এলো বসার ঘর হতে পুরুষালী কণ্ঠ শোনা যাচ্ছে। এই আওয়াজ ইউষার চেনা। ও তড়াক করে দাঁড়ালো, অয়ন ভাই? তারপর দমকা হাওয়ার বেগে এক ছুটে নেমে এলো নিচে। তনিমা বললেন, এটা কোনো কথা? সবাই যাবে, তুই যাবি না? অয়ন মাত্রই ফিরেছিল, মুখ জুড়ে ক্লান্তি। যে হাসপাতালে ও কর্মরত ছিল, সকাল সকাল ডাক পড়েছিল সেখানে। রেহনুমা হাতে পানির গ্লাস দিলেন। ও নিতে নিতে বলল, কিছু তো করার নেই, সব আজই ঠিক হলো। একটা বিয়ে খাওয়ার চেয়ে 100 বাচ্চার চিকিৎসা করব, সেটা ভালো না? এই যুক্তির পর কি আর কথা থাকে? তনিমাও মেনে নিলেন। জয়নব শুধালেন, ট্রেন কয়টায় তাহলে? 8টায়। তনিমা বললেন, তাহলে আর দেরি করিস না, ফ্রেশ হয়ে আয়, একটু খেয়ে যা। অয়ন মাথা নেড়ে উঠে দাঁড়ালো। সোজা পা চালিয়ে হাঁটা ধরেও থামলো হঠাৎ। পাশ ফিরে ঘাড় বাঁকিয়ে চাইলো ইউষার দিকে। ওই চোখাচোখিতে বুকের কোণে বিদ্যুৎ চমকে ওঠে মেয়েটার। তড়িৎ পায়ের পাতায় মাথা নামিয়ে নেয়। অয়ন আর দাঁড়ালো না, চলে গেল তাড়াহুড়ো করে। ইউষা এগিয়ে এসে বলল, অয়ন ভাই কোথায় যাবেন বড় মা? কিসের ট্রেনের কথা বলছিল? কাল থেকে সিলেট ওদের ক্যাম্পেইন শুরু হবে, গোটা টিম যাচ্ছে। ওর ফেলোশিপ ক্যান্সেল করে দেয়ায় ওকেও বলল। আর জানিসই তো তোর অয়ন ভাই এসব হেলথ ক্যাম্প ট্যাম্প কি পছন্দ করে। ইউষা ছটফট করে উঠল, তাহলে তাহলে অয়ন ভাই আমাদের সাথে বিয়ে খেতে যাবে না? না, আর কিভাবে? ও তো এক্ষুনি বেরিয়ে যাবে বলল। ইউষার মুখ কালো হয়ে গেল, আর এক ফোঁটাও আলো নেই সেখানে। একবার বলতে চাইলো, তাহলে আমিও যাব না, কিন্তু মা আছেন, সন্দেহ করলে? ঠোঁট টিপে চুপচাপ ঘরের দিকে চলে গেল। তাই বাড়ির বড় মাইক্রোটা ধুয়ে মুছে সাফ করা হয়েছে, এটাতেই একসঙ্গে রওনা করবে সবাই। একেবারে ঝকমকে জামা কাপড় পরে তৈরি সকলে। মিন্তো আজ শুট পড়েছে। বসার ঘরে পা থেকে মাথা অবধি দেখা যায় অমন বড় আয়নার সামনে দাঁড়িয়ে গোটা 10 সেলফি তুলেছে সে। তুষির পরনে একটা ল্যাভেন্ডার রঙের টিস্যু শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গলায় খুব চিকন হীরের নেকলেস, আর দুটো ছোট ছোট হীরের কানের দুল কানে, নাকে নাকফুল, 2 হাতে পাথরের চুড়ি পরিয়ে দিয়েছেন রেহনুমা। লম্বা খোলা চুলের সাথে ঠোঁটে নুট পিঙ্ক লিপস্টিকটাই ঠিক সন্ধ্যের আকাশের মতো সুন্দর লাগছে ওকে। ইউষা অবশ্য চুড়িদার পরেছে, মুখে সাজগোজ নেই। অয়ন বেরিয়ে গেছে ঘন্টাখানেক হবে। যাওয়ার বেলায় একবার তাকায়নি ওর পানে। ইউষা শীর্ণ বুকে ভয় জাগে, খারাপ লাগে এতে। কোথাও গিয়ে মনে হয় সব জেনে যাওয়ায় অয়ন ভাই হয়তো ওকে আগের মতো কাছের ভাববে না। হয়তো আস্তে ধীরে এই দূরত্ব বেড়ে সীমাশূন্য সমুদ্র বনে যাবে। মিন্তো এসে ফোন দেখিয়ে বলল, এই দেখ দেখ, ছবিটা দেখ, আমি অনেক হ্যান্ডসাম না? ইউষা মুখ তুলে ধমকে বলল, যাবি এখান থেকে, পক 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 পক, যা সর। এই জন্যেই তুই একটা পেতনি, সারাক্ষণ শুধু নাকে বাজিয়ে খ্যাক খ্যাক করছে। ভালো কথা জানিস না?
আম্মু তোমার এই মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন? বিদেয় করো এটাকে। মিন্টু গিয়ে তুষির পাশে বসলো। মেয়েটা সোফার হাতলে হাত ঠেকিয়ে গাল ধরে বসে আছে। ওইভাবেই শুধালো, ধরলো বাবা? সাইফুলের কানে ফোন, মাথা নাড়লেন দুদিকে, বললেন রিং তো হচ্ছে। তনিমা বললেন একটু আগেই না বললো থানা থেকে এক্ষুনি বের হবে, এর মধ্যে আবার কি হলো? শওকত অধৈর্য হয়ে পড়লেন। এভাবে রেডি সেডি হয়ে বসে থাকা যায়? সূচক শব্দ করে বলেন, এই ছেলের সবেতে খামখেয়ালি, না গেলে বলে দিলেই হয়, শুধু শুধু সবাই হত্যে দিয়ে বসে আছি। সাইফুল ফিসফিস করলেন, ধরেছে ধরেছে। হ্যাঁ স্বার্থ, কোথায় তুই? ওপাশ থেকে ব্যস্ত জবাব এলো, চাচু একটা কেসে আটকে গেছি, আমার দেরি হবে, তোমরা চলে যাও। ওমা সে কি? আর তুই? আমি এখান থেকে ডিরেক্ট যাব, লাইভ লোকেশন দিয়ে রেখো। উল্টো রাস্তা হবে না? আর তো কিছু করার নেই। আচ্ছা। লাইন কাটতেই তুষি শশকের মতো নড়েচড়ে শুধালো, কি বললেন, কখন আসবেন? কেসে আটকে গেছে নাকি? দেরি হবে, আমাদের চলে যেতে বলল। তুষির উত্তেজনা মিয়ে গেল অমনি। শরীর ছেড়ে দেওয়ার মধ্যেই হাতটা পৌঁছালো কোলে রাখা পাথরের ছোট্ট পার্সটার গায়ে। তুরন্ত কি যেন ভেবে ওটাকে নিয়ে কোথাও একটা ছুটে গেল ও। ফোনে লক নেই, কল দিতে তুষি জানে, বাড়ির লোকদের ছাড়া ফোনে আর কারো নাম্বার নেই। স্বার্থ নিজেই নিজের নাম সেভ করে দিয়েছে মাই হাব্বি দিয়ে। তুষি ঝটপট কল দিল ওই নাম্বারে। দুবার রিংয়েই ধরলো সে। মেয়েটা অবিলম্বে শুধালো, আপনার কি বেশি দেরি হবে? কেন? কতটা দেরি হবে? নো আইডিয়া, তুমি সবার সাথে চলে যাও, আর যদি ইচ্ছে হয় স্বামীর সাথে যাবে তাহলে অপেক্ষা করো, আমি কাজ শেষ করে এসে নিয়ে যাব। করবে? তুষি মুখের উপর বলল, না ফাইন। স্বার্থ লাইন কেটে দিল। তুষি ঠোঁট উল্টে এসে আবার দাঁড়ালো সবার মাঝে। সবাই প্রস্তুতি নিচ্ছে বের হওয়ার। ও আস্তে করে মাকে গিয়ে বলল, মা আমি পরে যাব। পরে কেন? তুষি অস্বস্তিতে নুয়ে যায়, মিনমিন করে বলে, উনি বললেন উনি এসে নিয়ে যাবেন। এতক্ষণ একা থাকবি? একা কোথায়, আসমা আপা আছে না? তাও ও কখন না কখন আসে, আবার দেখা গেল বেশি দেরি হওয়ায় যদি নাই যায়, তাহলে তো আমারও যাওয়া উচিত না। এই যে এসব পড়ানোর সময় বললে নতুন বিবাহিত মেয়েদের এরকম সুন্দরী সাজতে হয়, তো বিবাহিত মেয়ের যদি বরই না যায় সুন্দর লেগে কি লাভ? মেয়ের কথা শুনলেন খালা? লজ্জা শরম কিছু নেই। হাসনা হাসলেন। উনি বললেন, আচ্ছা থাক, তবে ভালো করে বুঝিস, পারবি তো? পারবো রে বাবা। পাশ থেকে ইউষা বলল, তুষি আমি থাকবো তোমার সাথে। রেহনুমা বললেন, তুই থেকে কি করবি? বাড়িতে গাড়ি দুটো, একটা অয়ন নিয়ে স্টেশনে গেছে, আর একটা আমরা নিচ্ছি। স্বার্থ তো ওকে বাইকে নিয়ে যাবে, তুই কি বাইকের চাকায় আটকে যাবি? ইউষা আর কথা বাড়ানোর জায়গা পেল না, ঠোঁট গোছ করে বাবার পিছু পিছু বেরিয়ে গেল। সবাইকে বিদায় দিয়ে সোফায় দুই পা তুলে বসলো তুষি। টিভি চালিয়ে হাঁক ছুড়ল, আসমা আপা আমাকে একটা নুডলস বানিয়ে দাও, বিয়ে খাবো শোনার পর থেকেই খিদে পেয়ে গেছিল। আসমার সময় লাগেনি বানাতে, নুডলসের বাটি হাতে ফিরল চটপট। তুষি শাহরুখ খানের সিনেমা ধরেছে। আসমা দাঁত বের করে বলল, আরে এই বেড়ারে আমার ভালোই লাগে, গালের মাইয়া মানুষের মতো টোল দেখছেন আফা? তুষি হেসে ফেলল। ও বলল, আপনি হাসলেও টোল পড়ে, তবে অল্প, এক্কেরে চাইয়া না থাকলে ধরন যায় না। তুষি জোরে হেসে ফেললো এবার। আসমা নিজেও হাসে, নিচে বসতে যায়। ও বলে, আরে ওখানে বসছো কেন, আমার পাশে বসো। আসমা বসলো, মন দিল সিনেমায়। হঠাৎ কান খাড়া করে বলল, আফা গো বিদ্যুৎ চমকাইতেছে, ভাইজানে ভিজা যাইব না? বিদ্যুৎ চমকাচ্ছে? ওমা একটু আগেও না বাইরে সব পরিষ্কার দেখলাম। আফা বৈশাখ আইতাছে, অহন দেখবেন কেমনে হুটহাট জ্বর বন্যা উঠবো, আর গরম পড়বো এমন পড়া, কুত্তাও মইরা পইরা থাকবো রাস্তায়। তুষি চিন্তায় পড়ে গেল। বাবা মায়েরা তো গাড়িতে যাবেন, ভেজার চান্স নেই, কিন্তু স্বার্থ বাইকে এলে ভিজবে না? ও টিভিতে বা নুডলসে মনোযোগ দিতে পারছিল না। ক্ষণে ক্ষণে দেখছিল ঘড়িটা, রাত 11টা বাজতে চলল। তুষি অপেক্ষা করতে করতে নিস্তেজ হয়ে পড়লো এবার। বুঝলো ওর আর বিয়েতে যাওয়া হবে না। বাড়ির সবাই 9টায় বেরিয়েছে, 10টায় পৌঁছালেও এখন তো ফেরার প্রস্তুতি নেয়ার কথা। তুষি দেখলো ওর ফোনে কল আসছে, মা দিচ্ছেন। মনটা খারাপ থাকায় ধরলো না আর। এদিকে আসমা একটা লম্বা হাই তুলে বলল, ভাইজান মনে হয় আইব না। না এসে যাবে কোথায়? আপনারে থুইয়াই গেছে মনে হয়। হাই তুলছো, ঘুম পেলে ঘরে যাও। যাই। ওরে বৃষ্টি নামলে তো সিডাই সব ভিজবো। খালায় বারবার কইয়া গেছিল জানলা সব আটকাইয়া বইতে। মনে পড়তেই আসমা টিভি ফেলে ছুটলো। তুষিরও খেয়াল পড়লো স্বার্থর ঘরের বারান্দার ডোর খোলা।
খোলা, ওটাতে গ্রিল নেই, খোলা বারান্দা, বৃষ্টি ছুটলে বালু আর পানিতে তো পুরো ঘরের মেঝে তলিয়ে যাবে। তাড়াহুড়ো পায়ে নেমে নিজেও দৌড়ালো মেয়েটা। শাড়ি পরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে কিছু হিমশিম খেলো। বারান্দার জানালা সবই খোলা ছিল এ ঘরে, এসে ভালোই করেছে, বাতাস ছুটেছে অল্প স্বল্প। তুষি সব আটকাতে আটকাতে ভাবলো সাজগোজ খুলে ফেলবে, যাওয়া যখন হবে না রেখে কি লাভ। সেই সাথে স্বার্থর প্রতি অভিমানে মনটা আরো বিষণ্ণ হয়ে উঠল। না যাক, অন্তত ফোন করে জানাবে না। তুষি তো শুনেছিল বড় মা গাড়িতে উঠতে উঠতে ওনাকে ফোনে বলেছিল তুষি তোর জন্য থেকে গেছে, ওকে নিয়ে যাস। ফের অবজ্ঞা, ফের অবহেলা, গুরুত্ব নেই, ছোঁয়াছুঁই ছাড়া আর কিছু জানে নাকি। আচমকা নিচে শব্দ হলো, বিকট আওয়াজে কাচের মতো ভেঙে পড়েছে কিছু একটা। চমকে উঠল তুষি। নিচে আসমা একা। কি ভাঙলো আবার? তুরন্ত বসার ঘরের দিকে ছুটল সে। সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে ডাকলো, আসমা আপা, আসমা আপা, ভাঙলো কি? আসমার জবাব এলো না। তবে চট করে লোডশেডিং হওয়ায় অন্ধকারে তলিয়ে গেল বাড়ি। তুষির বুকটা ছ্যাদ করে উঠল, ভোরকে দাঁড়িয়ে গেল জায়গায়। এত অন্ধকারে হাত পা খুঁজে পাওয়া মুশকিল। ও হাতড়ে হাতড়ে সোফা অবধি এলো, হাতলটা পারল ছুতে। থেমে থেমে ডাকলো, আসমা আপা, শুনতে পাচ্ছ? সারা বাড়ি অন্ধকার, ফাঁকা ঘর, কোথাও কোনো শব্দ নেই। তুষির ভয় বাড়ছে, বুক কাঁপছে। একটা মানুষ হঠাৎ করে উধাও হলো কিভাবে? তখনই টুং করে শব্দ হলো, যেন গিটারের তারে আঙ্গুল ঘষেছে কেউ। তুষি আটকে উঠলেও শব্দের উৎস খুঁজে পেল না। মিছিমিছি তাকালো এদিক ওদিক, ফের আবার শব্দ হয়। সেই সাথে ক্যাচ করে কিছু প্রেস হওয়ার মতো কোনো আওয়াজে ছেয়ে যায় ঘর। তুষির বুক শুকিয়ে গেল। হঠাৎ মাথার ওপর থেকে তীরের বেগে একটা লম্বা আলো গিয়ে ঠিকরে পড়ল পেছনে। চকিতে সেদিকে ঘুরে চাইল মেয়েটা। আলোর ঠিক ফোকাস পয়েন্টে দেখা গেল সার্থকে। বিন ব্যাগের নরম গদিতে দুহাতে গিটার নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে সে। মনোযোগ সেই গিটারের তারে। টুং টুং করতে করতে বরফ চোখ জোড়া তুলে চাইল সে। ওই ঘোলাটে দৃষ্টিতে গায়ে কাটা দিল তুষির। দাঁড়িয়ে গেল লোমকূপ। স্বার্থ নজর আর সরালো না। অমন চেয়ে চেয়ে গিটারের তারে আঙুলের গতি বাড়িয়ে দিল সে। নিরেট কণ্ঠে দুটো লাইন ধরল, ভালোবেসে একবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই, ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এইবার ভালোবাসি চল, কে আছে বল তোরই মতন, কে বোঝে বল, বুঝে আমারই মন।